আচ্ছা, সো সার্বভৌমত্ব যে বিষয়টা সেটা হচ্ছে ন্যাচারাল রিসোর্স। তো ধরেন বাংলাদেশে গ্যাস ন্যাচারাল রিসোর্স আছে বা অয়েল ন্যাচারাল রিসোর্স আছে। এখন এই যে যে ন্যাচারাল রিসোর্সটা আছে, সেই ন্যাচারাল রিসোর্সটার সঙ্গে আরো একটা জিনিস অ্যাটাচ, যেটাকে বলা হচ্ছে সভরিং। কারণ আমার ন্যাচারাল যে দেশে যে ন্যাচারাল রিসোর্স আছে, সেই দেশে সেই ন্যাচারাল রিসোর্স শুধুমাত্র ওই দেশই ব্যবহার করার রাইট রাখে। এখন ন্যাচারাল রিসোর্স এমন একটা জিনিস, এটা তো আর যেমন ইকোনমিতে হয়তো বা দেশের একটা প্রভাব থাকে, কিন্তু কোন দেশে কাদের কোন ন্যাচারাল রিসোর্স আছে বা হবে, বা কোন খনি কবে খুঁজে পাওয়া যাবে, এটা তো আর হিউম্যান বিং এর ওপর ডিপেন্ড করে না বা দেশের ওপরই ডিপেন্ড করে না, তাই না? যে কোনো দেশের যে কোনো ন্যাচারাল রিসোর্স হয়ে যেতে পারে। এখনই ধরেন বাংলাদেশে দেখা গেলো যে নতুন একটা জায়গা হলো, সেখানে আমরা তেল তেল হিউজ লেভেলে তেল পাওয়া যাচ্ছে, এরকম যদি হয়ে যায় লাইক মিডল ইস্টের মতো যদি আমরা হয়ে যাই, তখন কি হবে? তখন তো আমরা অনেক ধনী হয়ে যাবো মিডল ইস্টের মতো, অল্প দিনে অনেক তেল বিক্রি করে। সো এই যে যে ন্যাচারাল রিসোর্সের ওপরে যে অথরিটিটা, সেটার উপরেও সেটার উপরেও ডিপেন্ড করে একটা দেশের রাইট বা সভরিং রাইট বলতে আমরা যেটা বোঝাচ্ছি, সভরিংটি বলতে যেটা বোঝাচ্ছি, যে আপনার ন্যাচারাল রিসোর্স আছে, এই ন্যাচারাল রিসোর্স শুধুমাত্র যে দেশ সার্বভৌম সেই দেশই ব্যবহার করতে পারবে। আমার দেশের সার্বভৌমত্ব খর্ব করে ইন্ডিয়া এসে আমার ন্যাচারাল রিসোর্স কিন্তু নিতে পারবে না। সো it's a very important topic in current international law. It implies a set of power, prerogative, immunities. Power বলতে বোঝাচ্ছে আপনার ক্ষমতা, prerogative বোঝাচ্ছে যাদেরকে স্পেশাল পাওয়ার দেওয়া হয়, বা ইমিউনিটিস দেখা যাচ্ছে কাউকে কাউকে স্পেশাল পাওয়ার দেওয়া হচ্ছে, আবার কাউকে কাউকে দেওয়া হচ্ছে না। The most consequential of which is the right to legislate and adjudicate property right over natural resource. সো বলতেছে যে পাওয়ার, প্রেরোগেটিভ বা ইমিউনিটিস যেটাই হয়ে থাকুক না কেন, সেটার কনসিকুয়েন্সিয়াল রাইট হচ্ছে রাইট টু লেজিসলেট অ্যান্ড অ্যাডভোকেট প্রপার্টি রাইট ওভার ন্যাচারাল রিসোর্স। আমার দেশের প্রপার্টি বা আমার এরিয়ার প্রপার্টি বা আমার স্টেটের প্রপার্টি, সো এই প্রপার্টির যে ন্যাচারাল রিসোর্সটা আছে সেটার মালিক আমি থাকছি। সো আমার রাইট আগে লেজিসলেট হবে, আমার রাইট আগে adjudicate হবে, including the nationalization of foreign property, permission, power to decide the term of foreign investment, extraction contract, control of the sale of natural resource. সো আমি কি করলাম, আজকে আমি তেল উৎপাদন করার জন্য, আমার দেশে তেলের খনি আছে, তেল উৎপাদন করার জন্য আমি রাশিয়ার সাথে কোনো একটা এগ্রিমেন্টে গেলাম, বা আমি চায়নাকে পারমিশন দিলাম যে তোমরা প্ল্যান্ট স্থাপন করে, এগ্রিমেন্টে গেলাম প্ল্যান্ট স্থাপন করতে, করে তোমরা এটাকে রিফাইন করে তেল রিফাইন করতে পারো। কিন্তু সেটা করতে পারবে কি পারবে না, এই পাওয়ারটা শুধুমাত্র আমি সভরিং স্টেট, আমার উপরে ডিপেন্ড করছে। সো সভরিংটির সাথে যে রাইটগুলো অ্যাটাচ, দোজ রাইট উইল প্রিভেল ওভার দ্য ন্যাচারাল রিসোর্স রাইট। ঠিক আছে? সো আমার দেশের সভরিংটি রিলেটেড যে রাইটগুলো আছে, সেই রাইটগুলো আগে প্রিভেল করবে। আমি কারে কন্ট্রাক্ট দিছি, কোন দেশে দিছি, কোন ফার্মকে দিছি, তারা যদি সেটাকে এনফোর্স করতে চায় বা কোনো ধরনের লিগাল অ্যাকশন যেতে চায়, সেটার আগে আসবে আমার সভরিংটি রিলেটেড যে রাইটগুলো আছে, যে পাওয়ারগুলো আছে, যে ইমিউনিটিসগুলো আছে, সেগুলো আগে আসবে। এখন এই যে যে দ্য রাইট অফ ন্যাচারাল রিসার্চ সিমস টু ফলো কাইন্ড অফ ওল্ড রুল অফ ইন্টারন্যাশনাল ল। যেমন ধরেন ইন্টারন্যাশনাল ল আমরা যেগুলো পড়ছি, সেগুলোতে আমরা দেখতেছি যে যখনই আপনি কোনো একটা ইন্টারন্যাশনাল ল এর পার্ট হয়ে যাচ্ছেন, দ্যাটস মিন ইউ হ্যাভ টু ফলো, তাই না? যেমন আমরা ইন্টারন্যাশনাল ল যখন পড়ি, তখন আমরা পড়ি না সফট ল, হার্ড ল। সফট ল হচ্ছে যেই ল গুলো আপনি আপনার দেশে মানতে বাধ্য না, চাইলে মানতে পারেন, আর হার্ড ল হচ্ছে ইউ হ্যাভ টু ফলো। এখন যদি আপনি রাশিয়ার সাথে কোনো একটা এগ্রিমেন্টে যান, বা ধরেন চায়নার সাথে আপনি এগ্রিমেন্টে গেলেন যে আপনার দেশে তেল উৎপাদন তারা করবে, করে দেন তারা ওটাকে ট্রেড করবে, অন্য অন্য দেশে পাঠাবে, বিনিময়ে আপনাকেও কিছু দিবে, ইটস কাইন্ড অফ ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট হলো না? ইন্টারন্যাশনাল ট্রেড ল এর একটা পার্ট। এখন আপনি যদি ডাব্লিউটিও সদস্য একটা কান্ট্রি হন, এর মানে
ডাব্লিউটিও সদস্য কান্ট্রি হওয়ার কারণে ইন্টারন্যাশনাল ট্রেড ল অনুযায়ী আপনাকে মানতে হবে রাশিয়ার সাথে আপনার যে অ্যাগ্রিমেন্ট গেছে। এখন এ অবস্থায় আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে ন্যাচারাল রিসোর্সের উপরে সভরেন্টি রিলেটেড যে রাইটগুলো অ্যাটাচড সেগুলো সবচেয়ে আগে প্রিভেল করবে। ইটস কাইন্ড অফ যে এখন যে ট্রেন্ডটা আছে যে ইন্টারন্যাশনাল কোনো একটা ট্রিটি কনভেনশন বা বডির আপনি পার্ট হলে তাদের যে ল আছে সেটা আপনি মানতে বাধ্য। তাহলে সেই লটা ফোকাস করছে না, ফোকাস করছে কোনটা যে আপনি সভরিং অথরিটি, আপনার দেশের ন্যাচারাল রিসোর্স, তো এটার সাথে আপনার সভরিংটি রিলেটেড যে রাইটগুলো আছে সেগুলো আগে প্রায়োরিটি পাচ্ছে। এই যে যে আপনি রাশিয়ার সাথে একটা এগ্রিমেন্টে গেছেন এইটা আপনার প্রায়োরিটি পাচ্ছে না, সেই কারণে বলছে যে the right of natural resource it's kind of old rule of international law এর পুরনো রুলের মতো, এই সময়ের রুলের মতো না। the so called principle of effectiveness, according to which an entity is recognized as a sovereign state like Bangladesh, they hence entitled to all the power, right, privilege, immunities ascribed the state by international law if it has an effective control over the population and territory. সো আমরা কোনো একটা ইয়াতে যেন পড়ছিলাম যে একটা দেশ সভরিং হচ্ছে কখন, যখন সে তার নাম্বার অফ পপুলেশন আছে, তার টেরিটরি আছে, সে অন্যের উপরে ডিপেন্ডেন্ট না, সেই সার্কামস্টেন্সেসে সে একটা স্টেট বা কান্ট্রি হচ্ছে। এবং এই সার্কামস্টেন্সেসেও বলতেছে অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ ইফেক্টিভনেস, বলছে যে একটা এন্টিটি, যেমন ধরেন বাংলাদেশ একটা এন্টিটি, সে একটা সভরিং স্টেট, তার রাইট আছে, পাওয়ার আছে, প্রিভিলেজ আছে, ইমিউনিটিস আছে, এবং সেগুলোর এই যে পাওয়ার, রাইট যাই কিছু থাকুক না কেন, এটার কন্ট্রোলগুলোও আছে তার পপুলেশনের উপরে, এবং যে তার টেরিটরি আছে সেই টেরিটরির উপরেও। সো নো ফরেন অকুপেশন ক্যান ডিপ্রাইভ পিপল অফ দ্যার রাইট টু সেলফ ডিটারমিনেশন অ্যান্ড সভরেন্টি। সো ফরেন কোনো ইনভেস্টমেন্ট হতে পারে, কোনো এগ্রিমেন্ট হতে পারে, কোনো কিছু, বা অন্য দেশের সাথে আপনার ইন্টারন্যাশনাল ট্রেড রিলেটেড কোনো চুক্তি হতে পারে। এই ইন্টারন্যাশনাল যে ট্রেড রিলেটেড চুক্তি হচ্ছে সেটা কখনোই আপনার নিজের যে রাইট টু সেলফ ডিটারমিনেশন এবং সভরিং কান্ট্রি হিসেবে আপনার যে সভরিংটি আছে সেটাকে কখনো ডিপ্রাইভ করবে না, সেটা অলওয়েজ দ্যাট উইল বি আফোর্ডেড। সেটা মানে মেইন কথা হচ্ছে আপনি সভরিং কান্ট্রি হিসেবে যে আছেন সেটার সাথে আপনার অ্যাটাচড যে রাইটগুলো আছে, পাওয়ারগুলো আছে, ইমিউনিটিসগুলো আছে, সেগুলো আগে প্রায়োরিটি পাবে। এরপরে হচ্ছে আপনি কোনো রাশিয়ার সাথে বা চায়নার সাথে এগ্রিমেন্টে গেছেন, সেটা ডিফারেন্ট জিনিস, বাট অলওয়েজ ইউর সভরিংটি উইল প্রিভেল অ্যাট লিস্ট ইন দ্য ফিল্ড অফ রাইট অফ ন্যাচারাল রিসোর্স। আচ্ছা, এখন এই যে রাইট যেটাকে আমরা বেসিক্যালি সভরিং রাইট বলছি, সভরিং রাইট টু ন্যাচারাল রিসোর্স হ্যাভ not been explicitly linked to some basic justice and legitimacy requirement neither in theory nor in practice. So it's not explicitly linked করা যাচ্ছে না কার সাথে, কোনো বেসিস অফ জাস্টিস। এখন আমরা পড়ছি না, যেমন ধরেন ইন্টারন্যাশনাল ট্রেড লতে আপনারা পড়তেছেন যে ইন্টারন্যাশনাল যদি কোনো একটা ট্রেড হয়, বা ইভেন ইফ আমরা সিম্পল কন্ট্রাক্ট ল যখন পড়ি, তাই না, যে এক পার্টির সাথে আরেকটা পার্টি যখন এগ্রিমেন্ট হয়, এগ্রিমেন্ট অনুযায়ী বা যদি কন্ট্রাক্ট হয়, টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী ইউ আর বাউন্ড টু ফলো দ্য টার্মস এন্ড কন্ডিশন, তাই না? বা এটাই লেজিটিমেট হবে যে টার্মস এন্ড কন্ডিশন যেগুলো ইমপ্লাইড বা এক্সপ্রেস, যে টার্মস এন্ড কন্ডিশনই থাকুক না সেখানে, সেগুলো আপনি ফুলফিল করবেন। এখন এই সার্কামস্টেন্সেসে ন্যাচারাল রিসোর্সের উপরে আমার সভরিং রাইট যদি আফেল করে, এবং সেটা অনেক সার্কামস্টেন্সেসে দেখা যাচ্ছে, আমি রাশিয়ার সাথে সাপোজ ধরেন আমি রাশিয়ার সাথে এগ্রিমেন্ট করলাম, 2 মাস পরে রাশিয়াতে বললাম যাও ভাগো, আমি তোমাদের সাথে এগ্রিমেন্ট মানি না। এখন এই অবস্থায় ধরেন রাশিয়া বা যার সাথে এগ্রিমেন্টে গেছি সে হয়তো বা অলরেডি 2 মাস ধরে কাজ করা শুরু করছে, সে ইনভেস্টমেন্ট করে ফেলছে, এখন আমি হঠাৎ করে আমার সভরিং রাইটকে আমি আফোর্ড করার চেষ্টা করতেছি, তাহলে বিষয়টা কিছুটা আনজাস্টিস হয়ে যাবে না, এবং লেজিটিমেট থাকবে না, তো ইলিজিটিমেট হয়ে যাবে না। তো লেজিটিমেসি অনুযায়ী এবং বেসিক জাস্টিস বলতে যেটা বোঝায় সেটা থিওরিটিক্যালি ইভেন ইফ প্র্যাকটিসেও দেখা যাচ্ছে সভরিং রাইট বলতে ন্যাচারাল রিসোর্সে যেটা বোঝায় সেটা আফোর্ড করতে গেলে আপনার এই যে যে কি বলবো লিগাল যে থিওরিগুলো আমরা পড়ছি, কন্ট্রাক্ট ল বা ট্রেড ল বা এই রিলেটেড যেটাই হোক,
সেটা কিন্তু সার্ভাইভ করতেছে না। তো ইটস কাইন্ড অফ আনফেয়ার হয়ে যাচ্ছে, ইনজাস্টিস হয়ে যাচ্ছে। So, what is required is an account of the condition that must exist in a state for it to be recognized as an entity which can exercise legitimate right to natural resource. এখন এই অবস্থায় একটা কাজই করা যেতে পারে, সেটা কি, অ্যাজ এ রিকগনাইজড এন্টিটি আমি একটা স্টেট, আমি যতটুকু লেজিটিমেট রাইট হবে রিগার্ডিং দ্য ন্যাচারাল রিসোর্স ততটুকুই আমি ব্যবহার করতে পারি। যেমন ধরেন একটা এগ্রিমেন্ট হয়ে গেল, এখন যদি আমি তাদেরকে বলি যে তুমি আমার দেশ থেকে তেল উত্তোলন করতে পারবা না, এটা অবশ্যই লেজিটিমেট রাইট হলো না। যদিও হিসাবে আমি সভরিং, সব রাইট আমার, তো লেজিটিমেট রাইট হলো না। সো এই অবস্থায় উচিত হবে যে আপনার লেজিটিমেট রাইট যতটুকু ততটুকু রাইটকে এনশিওর করা। এখন co-originality of human right and right to natural resource. The notion of justice which connects them is an internationally recognized conception of domestic justice for territorially defined sovereign political unit emphasize principle of collective self-determination, individual right, national welfare and development. There are some sort of other categories human rights, যেটাকে আমরা বলতেছি ইন্ডিভিজুয়ালের রাইট বা হতে পারে ন্যাশনাল, জাতির জন্য। যেমন ধরেন এখন আমার দেশে গ্যাস নাই, আমি গ্যাস রপ্তানি করতে বসছি, ন্যাশনাল ওয়েলফেয়ার তো মেনটেন হচ্ছে না, ঠিক আছে। বা ডেভেলপমেন্টেরও একটা বিষয় আছে যে আমার দেশে গ্যাস আছে, আমি তার ডেভেলপমেন্টের জন্য কিছুই করতেছি না, বা তেল আছে কিন্তু আমি তার ডেভেলপমেন্টের জন্য কিছুই করতেছি না। এগুলো ডিটেলসে পড়বো অন্য জায়গায়। আচ্ছা, সেকেন্ড পার্ট হচ্ছে রিগার্ডলেস দে অফ দেয়ার co-originality with right to natural resource, human rights have legally transformed the scope of sovereign prerogative and have become the accepted and prominent international standard of legitimacy of state power. আচ্ছা, সেকেন্ডে বলতেছে regardless of their co-originality with right to natural resource, মানে যে যে সার্কমস্টেন্সেস এর ন্যাচারাল রিসোর্সই হোক না কেন, সেটা বাংলাদেশের তেল হোক, গ্যাস হোক, বা মিডল ইস্টের গ্যাস হোক, হিউম্যান রাইটস যেটা আছে সেটা অলওয়েজ এই ন্যাচারাল রিসোর্স রিলেটেড যে হিউম্যান রাইটস গুলো আছে সেটা সভরিং এর প্রেরোগেটিভ পাওয়ার বলতে একটা জিনিস আছে। প্রেরোগেটিভ পাওয়ার বলতে যারা একটু হাই লেভেলের তাদেরকে স্পেশাল টাইপের কিছু পাওয়ার, স্পেশাল পাওয়ার মেইনলি বোঝায় আপনার। সো এই পাওয়ারগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড লেভেলে লেজিটিমেট অবস্থায় থাকে যতটুকু ততটুকুই মেনটেন করতে বলতেছে, রিগার্ডলেস অফ দ্য অরিজিনালিটি। মানে হচ্ছে যে দেশের যে স্টেটেরই ন্যাচারাল রিসার্চ নিয়ে কনসার্নটা হোক না কেন, আপনার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে লেজিটিমেট পাওয়ার যতটুকু থাকা উচিত ততটুকু পাওয়ার অ্যাপ্লাই করার কথা মূলত বলা হচ্ছে, রিগার্ডলেস অফ দ্য co-originality অলসো। সো এবার আমি আসি যে বললাম যে রাইট টু সেলফ ডিটারমিনেশন, হিউম্যান রাইটস অ্যান্ড কালেকটিভ ওনারশিপ অফ ন্যাচারাল রিসোর্স। Introducing after World War II, international legal human rights have from the outset been central to the attempt to erect an international regime such that not only provide more effective safeguard to the world peace but also articulate a new set of rights to every individual by their state. So এখানে মেইনলি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে হিউম্যান রাইটসটাকে অনেক বেশি ফোকাস করা হয়েছে, অ্যাজ ইউ নো। যদিও বাংলাদেশে কোনো হিউম্যান রাইটস অ্যাক্ট নাই, বাট ইউরোপের কান্ট্রিগুলোতে হিউম্যান রাইটস অ্যাক্ট অ্যাড করা হয়েছে। আহ, আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই ক্লাসের মধ্যে একটা ইস্যু অ্যারাইজ হয়েছিল, সেই জন্য আপনাকে আমি স্মরণ করছিলাম, আমি ক্লাসের মধ্যেও এখনো। সেটা হচ্ছে এলএলএম এর পরীক্ষাটা কি অনলাইনে হবে না অফলাইনে হবে? তাহলে এক্সাম টাইম কতক্ষণ থাকবে, ডিউরেশন কতক্ষণ থাকবে? 2 আওয়ার্স। 2 আওয়ার্স, তাহলে মাঝখানে তো আমি কোশ্চেন চেঞ্জ করছিলাম, সো আই হ্যাভ টু চেঞ্জ দ্য কোশ্চেন এগেইন।
আচ্ছা, এলএলএম এর অনলাইনেই হবে 2 ঘন্টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, এটা জিজ্ঞাসা করার জন্য ফোন দিয়েছিলাম স্যার। কালকে এসে সাক্ষাতে কথা হবে স্যার। অনলাইনে হবে 2 ঘন্টা এক্সাম। সো যেটা বলতেছিলাম, সো এই যে যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসটা, হিউম্যান রাইটস, হিউম্যানিটেরিয়ান রাইটস, এগুলো সবই কিন্তু আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরেই মেইনলি ইফেক্টিভ হয়েছে। হিউম্যানিটেরিয়ান রাইটসও আপনার হিউম্যান রাইটসেরই একটা পার্ট আর কি, জেনেভা কনভেনশনের পরে যে হিউম্যানিটেরিয়ান রাইটসটা আসছে। সো যেহেতু হিউম্যান রাইটসটা বলতে আপনার শুধুমাত্র যে বেসিক আপনার থাকা, খাওয়া, ঘুম, পড়াশোনা এটা বোঝায় তা না। ন্যাচারাল রিসোর্সের এক্সেস যেগুলো, সেগুলোও কিন্তু আপনার যেমন ওয়াটার, এয়ার, এগুলো তো ন্যাচারাল রিসোর্স, তাই না? ওয়াটার, এয়ার, বা আপনি এনাফ পরিমাণ গ্যাস যে পাচ্ছেন, মানে আপনার ফ্যাসিলিটি অনুযায়ী, এগুলোও কিন্তু আপনার এক্সেস টু ন্যাচারাল রিসোর্স, দ্যাট ইজ অলসো পার্ট অফ হিউম্যান রাইটস। সো যদি এগুলো বেসিক হিউম্যান রাইটস না, but they are also the human rights portion. So the initial phase of the development of an international legal um, human rights regime, as human rights scholar and other people define, what they defined was shaped by the politics of state executive and development, diplomats involved in founding the United Nations, and dominated by attempt to mitigate the limit of state power implied in international human rights. সো যেটা হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, আপনারা জানেন ইউনাইটেড নেশন অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছিল, এবং তারা বিভিন্ন ধরনের লোকজনের সাথে, পলিটিক্যাল লোকজনের সাথে, স্টেটের এক্সিকিউটিভ ডিপ্লোমেটস যারা আছে তাদের সবার সাথে আলাপ আলোচনা করে বিভিন্ন ধরনের হিউম্যান রাইটস এর কনসেপ্ট এবং কোন কোন জায়গাগুলোতে লিমিটেড হতে পারে সেটা নিয়েও মূলত আলোচনা করছিল। এখন আসেন, দিস ইজ precisely at this historical journey the process যে where the origin of the system of sovereign right to natural resource is to be located. এখন আমাদের কনসার্ন হচ্ছে এই যে যে ন্যাচারাল রিসোর্সের সাথে হিউম্যান রাইটকে ট্যাগ করা। এখন হিউম্যান রাইটকে ট্যাগ করার জন্য আপনার আসলে মেইন জিনিস দরকার, হিউম্যান রাইট আছে কি না আছে এবং কোন পোর্শনগুলো হিউম্যান রাইটস এর মধ্যে পড়বে। আচ্ছা, যখন আপনি একটা কান্ট্রিতে বসবাস করতেছেন, লাইক ইউ আর এ সিটিজেন অফ বাংলাদেশ, সো বাংলাদেশের হিউম্যান রাইটস যেটা আছে সেটাই আপনার উপর অ্যাপ্লিকেবল হবে, তাই না? বাংলাদেশ অ্যাজ এ সভরিং স্টেট হিসাবে। ইউকেতে যে হিউম্যান রাইটস অ্যাক্ট আছে 1998-এর, সেটা তো আর আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, তাই না? কিন্তু বাংলাদেশে যদিও আলাদা করে কোনো হিউম্যান রাইটস অ্যাক্ট নেই, তো কি হচ্ছে, বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী যে হিউম্যান রাইটস গুলো আছে সেটাই আপনার উপরে অ্যাপ্লিকেবল হবে। তো বাংলাদেশ অ্যাজ এ সভরিং স্টেট, সে ন্যাশনাল যে ওনারশিপ আছে সেই ওনারশিপের উপরে বেস করে যে হিউম্যান রাইটস গুলো আছে সেই হিউম্যান রাইটস গুলো আপনার উপরে আরোপ হবে। এখন সেই হিউম্যান রাইটস গুলোর মধ্যে যদি থেকে থাকে যে ইউ উইল হ্যাভ দ্য অ্যাক্সেস টু দ্য ন্যাচারাল রিসোর্স লাইক এয়ার, ওয়াটার, গ্যাস, অয়েল, সেগুলোর অ্যাক্সেস যদি অ্যাকর্ডিং টু ইয়োর সভরিংটি থেকে থাকে, তাহলে দ্যাট উইল বি লিঙ্কড, তাই না? আচ্ছা, সো সেটাই হচ্ছে আপনার ন্যাশনাল ওনারশিপ, যে আপনি বসবাস করতেছেন বাংলাদেশে, বাংলাদেশে কি ন্যাচারাল রিসোর্স আছে এবং অ্যাজ এ হিউম্যান রাইটস হিসেবে কোন ন্যাচারাল রিসোর্সগুলোর আপনার অ্যাক্সেস আছে, সেগুলোই শুধুমাত্র আপনি ওনারশিপ করবেন বা আপনার আপনি ওন করতে পারবেন, এর বাইরে কিন্তু আপনি ওন করতে পারবেন না। ঠিক আছে? সো ইন্টারন্যাশনাল যে ল এবং অর্ডার যেটাই থাকুক না কেন, এখন ধরেন হিউম্যান রাইটসটা ইউনাইটেড নেশনের কিছু কনভেনশন আছে, আহ, সেই অনুযায়ী মূলত বাংলাদেশের হিউম্যান রাইটস গুলো অ্যাপ্লাই হয়। ইউরোপিয়ান কনভেনশনের যে হিউম্যান রাইটস আছে সেটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না। তো এখন ইউনাইটেড নেশন যে ইন্টারন্যাশনাল অর্ডার গুলা তৈরি করছে, সেই অর্ডার গুলা অনুযায়ী সেলফ ডিটারমিনেশন বলতে যেটা বোঝাচ্ছে, বা পলিটিক্যাল ব্যক্তিরা যে লিগ্যাল রাইট গুলো দিচ্ছে আপনার সভরিং স্টেট বাংলাদেশকে, সেই লিগ্যাল রাইট গুলো সভরিং স্টেটের পার্ট হিসেবে, সিটিজেন হিসেবে
আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এবং সেটার পার্ট হিসেবেই আপনি ন্যাচারাল রিসোর্সের এক্সেস পাবেন। সো দ্যাটস হাউ দ্য কি বলবো, natural resource and human rights is linked with one and another. So মেইনলি বিষয়টা হচ্ছে এপাশে ন্যাচারাল রিসোর্স, মাঝখানে আপনার স্টেটের সভরেন্টি, আর ওপাশে আপনার হিউম্যান রাইটস। সো হিউম্যান রাইটস এসে আপনার সভরেন্টির উপরে পড়লো। সভরেন্টি, স্বাধীন দেশের নাগরিক হিসেবে আপনার কি কি অধিকার আছে, সেই অধিকারের মধ্যে আপনার ন্যাচারাল রিসোর্স এক্সেসের অধিকার আছে। দ্যাটস হোয়াই ওই সভরেন স্টেটের মধ্যে যে ন্যাচারাল রিসোর্সগুলো আছে সেগুলোর এক্সেস বা ওনারশিপই শুধুমাত্র আপনি পাচ্ছেন। বাংলাদেশের নাগরিক তো হয়ে তো আর আপনি মিডল ইস্টের তেলের ন্যাচারাল রিসোর্সের এক্সারসাইজ কি বলবো, ওনারশিপ বা এক্সারসাইজ আপনি করতে পারবেন না, বা আপনি আপনার অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। সেখানে আপনাকে আপনার সভরেন স্টেটে যে ন্যাচারাল রিসোর্স আছে সেটাতেই আপনাকে অ্যাক্সেস করতে হবে। Now, the thing is, human rights, limited sovereignty, and international standard of legitimacy. Again, this concept যে sovereignty এবং legitimacy যে বিষয়টা একদম শুরুতে যে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, the development of the international system of human rights in the decade following the adoption of the UDHR is not a story of steady and linear process. Recently, international issues like global trade, finance, access to pharmaceuticals, climate change, migration are being framed as an issue of human rights, including environmental migration. ওই যে তখন যে জিনিসটা বলতেছিলাম যে গ্লোবাল ট্রেডের যে বিষয়টা, যে আজকে বাংলাদেশ কি করলো, যে সেই ইন্টারন্যাশনাল অনেকগুলো একটা দেশের সাথে একটা অ্যাগ্রিমেন্টে গেল। সেই অ্যাগ্রিমেন্টে যাওয়ার পরে দেখা গেল 2 দিন পরে সে অ্যাগ্রিমেন্ট ব্রিচ করে ফেললো, সেটা ইন্টারন্যাশনাল একটা ট্রেডের পার্ট। এখন অ্যাগ্রিমেন্ট ব্রিচ করলো বলতে সে বললো যে না আমি রাশিয়াকে আর আমার দেশে কাজ করতে দিব না। এখন এই 2 মাস যাবত রাশিয়ার কথা শুনে বাংলাদেশ, সরি, বাংলাদেশের কথা শুনে রাশিয়া যে ইনভেস্টমেন্টটা বাংলাদেশে করছে সেটার ফলে কি পরিমাণ সাফারার হয়েছে ওই কোম্পানি ইটসেলফ। এই যে যে অর্গানাইজেশনটা এবং এটা যে ন্যাচারাল রিসোর্স গুলাকে ইউটিলাইজেশনের যে বিষয়গুলো, সেই বিষয়গুলোতে যে হিউম্যান গুলো ইনভলভ ছিল তাদের হিউম্যান রাইটস অনেক সার্কমস্টেন্সেসে খর্ব হয়েছে। দেখা গেছে যে ধরেন রাশিয়ার কোনো একটা অ্যাগ্রিমেন্টে সেখানে আমাকে 5 বছরের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, এখন 2 মাসের মাথায় আমার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দেওয়া হলো। তো তখন আমার হিউম্যান রাইটস এর ব্রিচ হচ্ছে না, আমার অ্যাগ্রিমেন্ট, সরি, তখন তো আমার এগ্রিমেন্ট অনুযায়ী কন্ট্রাক্টেরই ব্রিচ হচ্ছে। এখন যদি বলে যে তোমার কোম্পানি নেই তো তোমার তো এই কন্ট্রাক্টের কোনো ভ্যালিডিটি নাই, তো সেই সার্কামস্টেন্সেসে তো বেসিক হিউম্যান রাইটস এই এসে পড়তেছে, তাই না? আচ্ছা, ক্লাইমেট চেঞ্জেরও যে বিষয়টা, ক্লাইমেট চেঞ্জের বিষয়টা হচ্ছে যে ধরেন আজকে আমি ইন্টারন্যাশনাল কোনো একটা ট্রিটিতে সাইন করলাম যে হ্যাঁ আমি ভালো মতো ক্লাইমেট চেঞ্জের যে রুলস রেগুলেশন গুলো আমার উপরে, আমি যে কান্ট্রি, আমার কান্ট্রির উপরে দেওয়া হয়েছে এগুলো ফলো করবে, আজকে আমার কান্ট্রি সভরিং স্টেট ফলো করলো না, আমি সাফারার হচ্ছি, কারণ পরিবেশ বিশুদ্ধ না, পলিউটেড হয়ে যাচ্ছে, আমার সাথে আশেপাশের লোকজনও সাফারার হচ্ছে, তাই না? সো দিস ইস্যুস আর ক্লোজলি রিলেটেড উইথ দ্য হিউম্যান রাইটস থিং। দ্য কনসেপ্ট অফ হিউম্যান রাইট, এখানে একটা ওয়ার্ডিং প্রবাবলি ভুল আছে। The concept of human right proposed to use and which will serve the purpose of plausibly configuring right of natural resources in effect nothing more than an interpretive account of international legal human rights which emphasize its sovereignty, limited function, interpret human right as an international standard of political legitimacy of state. সো এই সার্কামস্টেন্সেসে যেটা বলতেছে, এই যে যে আমরা এতক্ষণ যে আলোচনাটা করতেছি, যে ঘুরে ফিরে আমার হিউম্যান রাইটসেই কিন্তু আপনার সব কিছু এসে পড়তেছে, সব কিছু ন্যাচারাল রিসোর্সের রাইট বলেন, আপনার ইন্টারন্যাশনাল সব, বা আমার দেশের সভরিংটি বলেন, সব ঘুরে ফিরে আমার হিউম্যান রাইটস এর উপরেই পড়তেছে। কেন? হিউম্যান রাইটসটা মেইনলি আপনার ইন্টারন্যাশনাল কনসেপ্ট থেকে উঠে আসছে, তাই না? যে ইন্টারন্যাশনাল সেটা হতে পারে আমরা যেমন ইউএন এর ইয়া অনুযায়ী ফলো করি, ইউএনএইচসিআর অনুযায়ী আমরা ফলো করি, আমাদের যে হিউম্যান রাইটস গুলো আছে সেগুলো ফলো করি। এখন সেই অনুযায়ী আমার দেশে কেন ইউএনএইচসিআর অনুযায়ী একটা আলাদা হিউম্যান রাইটস অ্যাক্ট তৈরি করা হয়নি? কারণ আমার দেশের পলিটিক্যাল লোকজন চিন্তা করছে আমাদের দরকার নেই, আমাদের কনস্টিটিউশনে যে কটা মৌলিক অধিকার দেওয়া আছে সে কটাই এনাফ, দে থিংক অ্যাবাউট দ্যাট। দ্যাটস দ্য পলিটিক্যাল লেজিটিমেসি অফ স্টেট। আমার দেশের পলিটিক্যাল সার্কামস্টেন্সেস কি বলছে, বলছে
শুধুমাত্র কনস্টিটিউশনে যে মৌলিক অধিকারগুলোর কথা বলা আছে সেগুলো দিলেই হবে, আলাদা করে হিউম্যান রাইটস করার দরকার নেই, অথচ অনেক দেশে আলাদা করে হিউম্যান রাইটস আছে। বা আমার কনস্টিটিউশনে ন্যাচারাল রিসোর্সের কথা আমার মেনশন করার দরকার নাই, আমার দেশের পলিটিক্যাল লোকজন ডিসিশন নিছে। দ্যাটস ওয়াই আমার দেশের লেজিটিমেসি অনুযায়ী কনস্টিটিউশনে যে কটা রাইটের কথা বলা আছে সে কটা রাইটই এনফোর্সেবল, এর বাইরের কোনো কিছু এনফোর্সেবল না। কিন্তু অনেক দেশেই কিন্তু আছে। সো দ্যাটস ডিপেন্ড অ্যান্ড দ্যাটস ভ্যারিজ circumstances to circumstances, and that's always depend on the country, the sovereign state where we are living. ঠিক আছে? যেমন ধরেন ইউকের কথা যদি বলি, ইউকের আলাদা হিউম্যান রাইটস আছে, ওদের আলাদা ন্যাচারাল রিসোর্সে ইন্ডিভিজুয়ালের এক্সেস কি কি থাকবে কি থাকবে না, বা কতটুকু লিমিটেড লেভেলে থাকবে সেটা মেনশন করা আছে, কিন্তু আমার দেশে কিন্তু নাই। আমার দেশে টাকা দিতে পারলে আছে, না টাকা দিতে পারলে নাই। আমার দেশের ন্যাচারাল রিসোর্স যদি বিক্রিও করে দেয়, আমি সেই সার্কামস্টেন্সেসে কনস্টিটিউশন অনুযায়ী 102 আমি আর্টিকেল 102 অনুযায়ী যাইতেও পারবো না, কোর্টে আমি যাইতেও পারবো না, বিকজ অফ মাই পলিটিক্যাল লেজিটিমেসি অফ দ্য স্টেট। বাট দ্য থিং ইজ, এই যে পলিটিক্যাল লেজিটিমেসি অফ দ্য স্টেট, যেটা সার্কামস্টেন্সেসে কি হচ্ছে, ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ডটা আছে সেটা মেনটেন করতে বলতেছে। ল অলওয়েজই বলতেছে যে we have to maintain the international standard of the legitimacy, but some country are willing to accept it, some don't. এখন এই যে সভরেনিটি ভদ্রলোক, সে তো বহুত কিছু করতেছে। Human rights are rights belongs to all human being regardless of nationality, residence, nation, এতক্ষণেই আমরা যেটা বলতেছিলাম হিউম্যান রাইটস মানে human rights. So the key characteristics of the international legal human rights is something that's involved a commitment of equal basic moral status of all individuals in one hand and to their well-being on the other hand. এটা international circumstances, but this sovereignty limiting function in legally normative in character. So human right impose international legal obligation on a state and on their behavior. So human rights some মানে কি বলবো, সাম সর্ট না, ম্যাক্সিমাম সার্কামস্টেন্সেসে যে কোনো একটা কান্ট্রির বিহেভিয়ারকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে। এখন আপনি যখন সাইনিং পার্টি হচ্ছেন কোনো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেমন ইউএনএইচসিআর এর, আপনি কি করলেন, আপনি সাইনিং পার্টি হলেন, অ্যাজ এ সফট ল হিসেবে আপনি আপনার দেশে আনছেন, এনে আপনি কি করলেন, আপনি এটাকে বাইন্ডিং অথরিটি হিসেবে কোনো ধরনের অ্যাক্ট তৈরি করলেন না আপনি আপনার দেশে। এটা তো আপনার নিজের সভরিংটিটা লিমিটেড করে দিচ্ছে আপনার দেশের সবার হিউম্যান রাইটসকে। হিউম্যান রাইটসটা প্রপারলি ফাংশনাল ওয়েতে কাজ করতে পারতেছে না। কিন্তু যেহেতু আমরা ইউএনএইচসিআর এর সদস্য, সেহেতু আমার দেশে তো ইউএনএইচসিআর এর বাকি সব কান্ট্রিগুলোতে যেভাবে হিউম্যান রাইটস আছে সেভাবেই থাকা উচিত ছিল। কিন্তু আমি কি করতেছি, আমি করতেছি না। কেন করতেছি না? আমার ইচ্ছা। এখন আমার সভরিংটি, আমার সার্বভৌমত্ব সবকিছুর উপরে তো, তাই না? ইন্টারন্যাশনাল ইউএনএইচসিআর তো আর আমার ঘাড় ধইরা আয় না আমার দিয়ে হিউম্যান রাইটস অ্যাক্ট তৈরি করাতে পারবে না। পারবে? পারবে না, কারণ আমি সভরিং। আমার দেশের যা ডিসিশন আমি নিব। তুমি ইন্টারন্যাশনালি তো আমাকে দিতে পারো না। এই যে কিছুদিন আগে রোহিঙ্গাদের বিষয়ে এত হিউম্যান রাইটস ব্রিচ হইলো, ইন্টারন্যাশনালি এত কথাবার্তা হইলো, কিন্তু সূচি কি মানছে? মানে নাই, কারণ আমি সভরিং। আমি আমার কি করবো না করবো আমি কেন তোমাদের কথা শুনবো? তুমি আমার ধরে পুলিশে নিয়ে যেতে পারবা? আমি তো আর পুলিশের ডর পাই না, তাই না? সো there is the sovereignty that's limiting the human rights. আচ্ছা, সো এই এই ইস্যুটা দিয়ে আপনারা বুঝতে পারতেছেন যে হিউম্যান রাইটস, দেয়ার ইজ হিউম্যান রাইটস, বাট it's curtailing each and every day because of the concept of the sovereignty. As a political state হিসেবে or as a state হিসেবে, always sovereign state should look forward to their nationals and individual and the citizen who are under their jurisdiction. When a state is unable
unwilling to fulfill this duty, other states may have some sort of responsibility to achieve their fulfillment, but this responsibility does not currently raise the level of full-fledged legal duty. যেমন ধরেন কি করছে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিছে, বেসিক হিউম্যান রাইটস এর ব্রিচ হচ্ছিল, কিন্তু তার মানে এই না যে বাংলাদেশ রোহিঙ্গাদের সব ধরনের রেসপন্সিবিলিটি অ্যাজ এ লিগালি নিতে বাধ্য। সো দিস ইজ দ্য ইন্টারন্যাশনাল লেজিটিমেট স্ট্যান্ডার্ড। যখন একটা হিউম্যান রাইটস এর ব্রিচ হচ্ছে, ইউ ক্যান হেল্প দ্য আদার স্টেটস পিপল, বাট ইটস নট ইউর লিগাল ডিউটি। সো ইন্টারন্যাশনালি লেভেলে সভরিং স্টেট যারা, তাদের উচিত they should have a unique set of rights and immunities that is granted by the international law or international treaty. International law treaty অনুযায়ী যে হিউম্যান রাইটস গুলো দেওয়া হয়েছে, সেই হিউম্যান রাইটস গুলোকে নিয়ে একটা ইউনিক সেট অফ রুলস বা ল যদি তৈরি করে ফেলে, তাহলে কিন্তু সভরিং স্টেটের এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ লেজিটিমেসি যেটা, সেটা কিন্তু কার্টেল হবে না বা কোনো অংশে হওয়ার চান্স থাকতেছে না। Legitimacy of exercise right of natural resource. Leaf Winner has offered a specification of what right matter prominently and how the failure to protect them result in the illegitimate practice in the exercise of resource right. আচ্ছা, এখন এই যে বিষয়টা, যে আপনার ন্যাচারাল রিসোর্সের উপরে আপনার যতটুকু রাইট আছে সেটা আপনি লেজিটিমেট ওয়েতে ব্যবহার করতেছেন কিনা। যেমন ধরেন তিস্তা তিস্তা চুক্তি করলো না যে পানি দিবে আমাদের, এখন কি করতেছে, যখন খরা থাকে তখন পানি আটকায় দিচ্ছে, যখন পানি বেশি থাকে তখন পানি ছেড়ে দিচ্ছে। Don't you think it is the illegitimate practice of exercising the resource, natural resource right? This is the thing that's happening. যে বলছে আপনি ন্যাচারাল রিসোর্সটা ব্যবহার তো করবেন, কিন্তু ইউ হ্যাভ টু ইউজ ইট লেজিটিমেট ওয়ে, ইললেজিটিমেট ওয়ে না। সো এই যে তারা পানি যখন বেশি থাকতেছে তখন আমাদেরকে বলতেছে এই যে তোমাদের পানি দেওয়া শুরু করছে, যখন পানি কম থাকতেছে তখন তারা কি করতেছে, পানি বন্ধ করে রাখতেছে, বলতেছে এখন তো পানিই নেই। সো তারা কি করতেছে, তারা রিসোর্সের প্রতি তাদের যে রাইটটা, এক্সারসাইজ অফ ন্যাচারাল রিসোর্স রাইট যেটা, সেটাকে তারা ইলিজিটিমেট ওয়েতে এক্সারসাইজ করতেছে। Political right and civil liberties can no longer be considered as sufficient for citizen ability to express consent or participate in decision making. Therefore, the compliance with basic security right, equality, non-discrimination right, due process right, social, economic right, which guarantee substantive equality, participation, priority, and recognition is no less important if the decision are to be made in legitimate way. সো বলছি যে যদি আপনি যখনই কোনো ল তৈরি করছেন তখন যদি সব বেসিক সিকিউরিটি রাইট, ইকুয়ালিটি, নন ডিসক্রিমিনেশন ঠিক মতো হচ্ছে কিনা এসব জিনিসকে যদি প্রায়োরিটি দিয়ে আপনি যদি আপনার রাইটটা বা যে লটা তৈরি করছেন সেটা তৈরি করেন, সে সার্কামস্টেন্সেসে যে ডিসিশনে নিয়ে হোক সেটা কিন্তু দেখা যাচ্ছে যে ইলিজিটিমেট ওয়েতে হচ্ছে না, সেটা লেজিটিমেট ওয়েতেই হচ্ছে, সেই কথাই বলতেছেন। সো আপনি ন্যাচারাল রিসোর্স ব্যবহার করবেন, বা এক কান্ট্রি বা একটা স্টেট বা স্পেসিফিক কোনো একটা ইন্ডিভিজুয়ালও হতে পারে যে ন্যাচারাল রিসোর্স ইউজ করতে চাচ্ছে, সে ন্যাচারাল রিসোর্স ইউজ করুক, সমস্যা নেই, বাট ইট হ্যাজ টু বি দ্য লেজিটিমেট ওয়ে। লেজিটিমেট ওয়ে কি, যে সার্কামস্টেন্সেসে আপনি যখন ব্যবহার করছেন তখন আপনি নন ডিসক্রিমিনেশন, ইকুয়ালিটি, ডিউ প্রসেস, এই জিনিসগুলোকে যদি ফলো করে আপনি ব্যবহার করেন তাহলেই সেটা কিন্তু লেজিটিমেট এক্সারসাইজ অফ দ্য ন্যাচারাল রিসোর্স হয়ে যাচ্ছে, and it has the substantive value in the exercise of the right. So collectively আমরা এটাই বলতে পারি যে using the exercising the right of exercise the right of natural resource or এই যে কনসেপ্ট আমরা পড়তেছি রাইট টু ন্যাচারাল রিসোর্স, এটা নট অনলি কি বলবো, নট অনলি ইটস কম্প্রাইজড উইথ ইয়োর হিউম্যান রাইটস, এটা অনেক সার্কামস্টেন্সেসে ন্যাচারাল রিসোর্সের প্রোটেকশনের সার্কামস্টেন্সেসেও ব্যবহৃত হতে পারে।
যেমন ধরেন আজকে আমি কি করতেছি, বুড়িগঙ্গার পানিতে কি করলো যে আহ, আমি আমার ওরা কি করতেছে, ওরা ময়লা ময়লা যা কিছু আছে সব এপার দিয়ে দিয়ে দিচ্ছে। এখন তারা যদি ডিউ প্রসেস বা কি বলবো ইকুয়ালিটি এই কনসেপ্ট গুলোকে মাথায় রেখে যদি তারা ন্যাচারাল রিসোর্সটা ব্যবহার করতো, তাহলে কিন্তু এই যে যে এনভায়রনমেন্টের যে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিটা কিন্তু হতো না। সো দে হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি, ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি। বিশেষ মতে কে জয়েন করতেছে? আচ্ছা, সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ন্যাচারাল রিসোর্স, তার সাথে হিউম্যান রাইটস অ্যান্ড দ্য সভরেনিটি। এখান থেকে একটা কোশ্চেন